আরিশা হৃদয়ের সামনে আসতেই আরিফুল হৃদয়কে দেখিয়ে বলল, মা, এ হচ্ছে হৃদয়, ওর সাথে পরিচয় হও। আরিশা হৃদয়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিশা হৃদয়ের দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি আরিশা। হৃদয় কাঁপা কাঁপা হাতে আরিশার হাত ধরল। হৃদয় বেশ কাঁপা কণ্ঠে বলল, আমি হৃদয়। হৃদয় আরিশার হাত ছেড়ে দিল। আরিশা রহস্যময় ভাবে হৃদয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আপনি তো দেখছি মেয়েদের প্রচন্ড লজ্জাবান। আপনার মতো পুরুষ কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না। হৃদয় কোনো জবাব দিল না, শুধু মুচকি হাসলো। সে যেন একরকম ঘোরের মধ্যে পড়ে আছে। প্রথমবারের মতো কোনো নারীর ছোঁয়াকে সম্পূর্ণ ঘোরের মধ্যে ফেলে দিয়েছে। আরিফুল আরিশাকে বলল, মা, তুমি কি কোথাও যাচ্ছ? আসলে বাবা, আমি তোমায় বলেছিলাম না, আজ আমার এক বান্ধবীর সাথে মার্কেটে যাব। ওর ছেলের জন্য কিছু কেনাকাটা করবে, তো সেই জন্য আমায় একটু ডেকেছে। ঠিক আছে মা, যাও, তবে আজ বিকালে তৈরি থেকো, আজ তোমায় দেখতে আসবে। আরিশার বোধহয় এই কথাটা শুনতে ভালো লাগলো না, কেননা সে কোনো কথা না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। হৃদয় আরিশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আরিফুল দীর্ঘশ্বাস ফেলল। হৃদয় আরিফুলের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আরিশার বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই। ওর অবস্থা দেখে আমার মনে হলো আর কি। ওর আবার কোনো পছন্দের মানুষ নেই তো? না বাবা, এরকম কেউ নেই, কারণ থাকলে সে আমায় ঠিকই জানাতো। আরিশার মা মারা যাবার পর থেকে আমি ওর মা, আমি ওর বাবা, এমন কোনো কথা নেই যা সে আমার সাথে শেয়ার করেনি। আচ্ছা, আপনি বললেন আজ বিকালে ওকে দেখতে আসবে, কিন্তু আপনি তো জানেন আমার পরিবারে বর্তমানে আমি শুধু একা, তাহলে এই কথা বললেন কেন? আসলে বাবা, যে দেখতে আসবে সে তুমি নও, সে অন্য একজন। আবার হৃদয় বেশ অবাক হয়ে বলল, আপনি নিজেই বললেন আমার সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন, এখন আবার বলছেন অন্য কেউ দেখতে আসবে। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আসলে চাইছেন কি বলুন তো? তুমি একটু শান্ত হয়ে বসো, আমি তোমায় সব জানাচ্ছি। আমি জানি যে আজ যে ওকে দেখতে আসবে ওর অবস্থাও আগের ছেলেদের মতোই হতে পারে। মানে? তোমায় সবটা বলি, শোনো। আমার মেয়ের বয়স যখন 18-19 বছর, তখন থেকে আমার পরিচিত লোকজনের কাছ থেকে আরিশার বিয়ের প্রস্তাব আসতে থাকে, কিন্তু আমি এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে চাইনি। এই সময় পর্যন্ত আরিশা একদম ঠিক ছিল। সমস্যা শুরু হয় 2 বছর আগে থেকে। দিনটি ছিল 7ই মার্চ, আরিশার 22তম জন্মদিন। সেদিন আমার এক বন্ধু আরিশাকে দেখার পর অনেক পছন্দ হয়। আরিশাকে তার একমাত্র ছেলের বউ বানাতে চায়। আমার বন্ধু বলতে গেলে অনেক বড় লোক, সমাজে নাম যশ প্রভাব প্রতিপত্তি সবই আছে। তার এই প্রস্তাবে আমি আপত্তি করিনি। তারা চেয়েছিল আরিশার জন্মদিনের 2 দিন পরেই এনগেজমেন্ট করে রাখবে, কিন্তু আরিশা যেহেতু কিছু জানে না, তাই আমি এতে আপত্তি জানাই। তাই ওরা সিদ্ধান্ত নেয় 1 সপ্তাহ পর ওরা তার একমাত্র ছেলে ফারহাদকে নিয়ে আরিশাকে দেখতে আসবে। তারপর দিন তারিখ ঠিক করে অনুষ্ঠান করবে, এনগেজমেন্ট সম্পূর্ণ করবে, আর মাস তিনেক পর বিয়ে দেবেন। আমি তাদের সিদ্ধান্তে মত দিই। আমি আরিশাকে বিয়ের ব্যাপারে জানাই, সে কোনো জবাব দেয় না। তো 2 দিন পর আমার বন্ধু তাদের একমাত্র ছেলে ফারহাদকে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমি আরিশাকে ফারহাদের মুখোমুখি বসাই। ফারহাদ আরিশার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তখন আরিশা ফারহাদকে প্রশ্ন করে বসে, আমি আপনার লিস্টে কত নাম্বার মেয়ে মিস্টার ফারহাদ? আরিশার এই প্রশ্নে ফারহাদ সহ আমরা সকলে চমকে যাই। সবাই একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করতে থাকি। তখন ফারহাদ বেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মানে মানে আমার আগে আপনার আরো কতজন মেয়ের সাথে সম্পর্ক ছিল?
ফারহাদ হেসে জবাব দেয়, আপনি আমার জীবনে প্রথম। এই কথা শুনে আরিশা প্রচন্ড রেগে যায়। আরিশা টেবিলের ওপরে থাকা কাঁচের গ্লাস তুলে ফারহাদের মাথায় মেরে দেয়। আরিশার এমন কাণ্ডে আমরা সকলে চমকে উঠি। গ্লাসের আঘাতে ফারহাদের কপালে ফেটে যায় এবং রক্ত বের হতে শুরু করেছে। আরিশা রাগে ফুঁসতে থাকছে। আমি লক্ষ্য করি আরিশা রাগে কাঁপছে। পুরো চেহারাটা যেন মুহূর্তে পাল্টে গেল। বিশ্বাস করো, আমার মেয়েকে তার জন্মের পর থেকে এমন অবস্থায় আগে কখনো দেখিনি। হৃদয় বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করল, তারপর কি হলো? আরিশা রাগে কাঁপতে কাঁপতে বলে, আমার সামনে মিথ্যা বলিস? বলছি চলে যা এখান থেকে, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরিশার এমন কথায় ফারহাদের মা রেগে গিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, আগে যদি জানতাম আপনার মেয়ে এতটা বেয়াদব, তাহলে কখনো বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। তখন আমি তাদের কিছু বলতে যাব, তখন আরিশা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলে, আমায় বেয়াদব বলার আগে নিজের ছেলের বিষয়ে জেনে দেখুন সে কত বড় বেয়াদব। নিজের ছেলের দোষ ঢেকে আসছে অন্যের মেয়ের দোষ ধরতে। এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। এই বলে আরিশা ওরা যে সোফায় বসেছিল সেই সোফা থেকে ওরা ওঠার আগেই সে নিজে 2 হাতে সোফা টান দিয়ে সোফা দূরে ছুঁড়ে ফেলল। এটা দেখে ওরা ভয়ে পেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। এদিকে আমার মেয়ের এমন কাণ্ড দেখে আমি নিজেই বেশ অবাক হয়ে যাই। যে সোফা 2 জন মিলে তুলতে পারে না, সে সোফা আমার মেয়ে একা কিভাবে ছুঁড়ে মারতে পারে? আরিশার শরীরে এত শক্তি এলো কি করে? হৃদয় আরিফুলের কাছে থেকে এসব কথাগুলো শুনে বেশ অবাক হয়ে যায়। আবার কথাগুলো তেমন বিশ্বাসও করতে পারছে না। হৃদয় মনে মনে ভাবে, শেষমেশ কোনো তার ছেঁড়া লোকের পাল্লায় পড়লাম না তো আবার। কিন্তু ওদের চালচলন কথাবার্তা থেকে কিছু বোঝার উপায় নেই। তবে হৃদয় লক্ষ্য করছিল আরিফুল যখন কথাগুলো বলছিল তখন সে বেশ ঘাবড়েছিল। কপালে বিন্দু বিন্দু জল দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে এই ঘটনায় তিনি কতটা ঘাবড়েছিলেন বা আছেন। হৃদয় আবার প্রশ্ন করল, আরিশা এমন কেন করলো, এই ব্যাপারে ওকে কিছু বলেননি? বলেছিলাম। যখন আরিশা শান্ত হয়ে যায় তখন আমি ওকে জিজ্ঞাসা করি, আরিশা ওদের সাথে তোমার এমন করার কারণ কি? আরিশা আমার কথার কোনো জবাব দেয় না, চুপ করে বসে থাকে। আমি তখন একটু ধমকের সুরে বলি, কি বলছি, কানে যাচ্ছে না? আমার কথায় আরিশা কেঁপে ওঠে আর তখনই আমাকে জড়িয়ে কান্না করতে থাকে। মেয়ের কান্না দেখে আর কিছু বলতে পারিনি। তখন আরিশা কান্না করতে করতে বলে, জানো বাবা, ওরা না খুব খারাপ। ওরা আমায় শান্তিতে থাকতে দিত না, তাই আমি চাইনি যে ওই ছেলেকে বিয়ে করতে। আরিশার এই কথা শুনে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি, তো এটা তো শান্তভাবে বললেই পারতে, এমন কাণ্ড করার কি দরকার ছিল? আরিশা আর কোনো জবাব দেয় না। আর তারপরেই ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। কি ঘটনা? সেদিন রাতে ফারহাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গলায় দড়ি দেওয়ার আগে নিজের শরীরের উপর প্রচন্ড টর্চার করে, ব্লেড দিয়ে কেটে সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলে। আর তারপর গলায় দড়ি দেয়। চিঠিতে লিখে যায়, আজ পর্যন্ত আমি মেয়েদের সাথে অনেক খারাপ কাজ করেছি, আর আজ এসব কাজ করার কারণে নিজের মধ্যে খুব অনুশোচনা হচ্ছে। এসব আমি আর নিতে পারছি না, তাই নিজেই নিজেকে শেষ করে ফেললাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আর শুধু ফারহাদ নয়, এরকম আরো কয়েকজন আমার মেয়েকে দেখতে এসেছে। তাদের সবার সাথে আরিশা ফারহাদের মতোই কাজ করেছে। প্রথমে ছেলের দোষ তুলে ধরেছে, আর তারপর যে কোনো জিনিস দিয়ে আঘাত করেছে। আর তারাও সেদিন রাতে অনুশোচনাগ্রস্ত অবস্থায় বিভিন্ন উপায়ে আত্মহত্যা করেছে। তারপর আরিশার এই ব্যাপারটি জানাজানি হয়ে যায় যে আমার মেয়েকে যে দেখতে আসে তারই মৃত্যু হয়। তখন থেকে আর কোনো প্রস্তাব আসে না। এতদিন পর আবার একটা প্রস্তাব আসছে, জানি না ওর সাথে কি ঘটবে।
ব্যাপারটা এবার সত্যিই আমার কাছে রহস্যময় লাগছে। আচ্ছা, এবার যে দেখতে হবে আসবে তার সাথেও যদি এমনটা ঘটে, তাহলে আপনি জেনে শুনে কেন আসতে বলছেন? ওরা দেখার জন্য খুব জোরাজুরি করছিল, তাই আসতে বলেছি। ছেলে নাকি কোথায় আরিশাকে দেখে পছন্দ করে ফেলেছে, আর সে থেকে বাবা মায়ের সাথে জোরাজুরি করছে। ও, বুঝলাম। আচ্ছা, আরিশা লোকগুলোর ব্যাপারে যা বলেছে সব সত্যি ছিল? হয়তো। আরিশা সব জানতো কি করে? এটা কখনো বলেনি। যতবার জানতে চেয়েছি ততবার সে নিশ্চুপ থেকেছে, কোনো উত্তর ওর কাছে থেকে পাইনি। এমনকি কলেজে যে ছেলে ওর কাছাকাছি আসতে চেয়েছে তার সাথে খুব বাজে বিহেভ করেছে। এর থেকে বোঝা যাচ্ছে কোনো কারণে আরিশার পুরুষের প্রতি তিক্ততার জন্ম নিয়েছে। কিন্তু সে তিক্ততার কারণ কি হতে পারে, এটা তোমার ওর কাছ থেকে জানতে হবে। আমি আমি কি করে জানবো? যেখানে সে কোনো ছেলেকে সহ্য করতে পারে না, সেখানে আমাকে যে সব বলবে এর তো কোনো গ্যারান্টি নেই। তা আমি বলতে পারবো না। মনে করো এটাই তোমার একমাত্র কাজ, আর এই কাজের বিনিময়ে তোমার এই টাকাগুলো দিলাম। তাহলে বিয়ের কথা বলেছিলেন এটা? যদি আরিশা তোমায় বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে দেব, তার আগে নয়। কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমার ক্ষতি হবে কেন? এত কিছু শোনার পরও বলছো ক্ষতি হবে কেন? যদি আরিশা তোমার ব্যাপারে এমন কিছু বলে যার কারণে তুমি অনুশোচনায় পড়ে এমন আত্মহত্যা করো, তখন? হৃদয় মনে মনে ভাবছে, আমি এমন কিছুই করিনি যার কারণে অনুশোচনার আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেব। একমাত্র নিজের বাবার প্রতি খেয়াল রাখিনি। এর জন্য অনুশোচনা হচ্ছে ঠিকই, কিন্তু নিজের বাবার প্রতি এখন যে কর্তব্য আছে সেটা পালন করতে পারলে নিজেকে অনুশোচনার জগৎ থেকে বের করতে পারবো। তাহলে আত্মহত্যা করতে যাব কেন? হৃদয়ের মনে হচ্ছে এসব আত্মহত্যার পিছনে নিশ্চয়ই অন্য কারণ আছে, যা ওর খুঁজে বের করতেই হবে। আর খুঁজে বের করতে পারলে আরিফুলের কাছেও তার ঋণী থাকবে না। সেই সাথে বাবার প্রতি সন্তান হিসাবে যে কর্তব্য সেটাও পুরোপুরি পালন করতে পারবে। আরিফুল ওর পকেট থেকে চেক বই বের করে সেখান থেকে সর্বমোট ১৩ লক্ষ টাকার একটি চেক হৃদয়ের হাতে দিয়ে বলল, তোমার বাবা যা ঋণ আছে সব মিটিয়ে দাও। হৃদয় অবাক হয়ে বলল, আমার তো ১২ লক্ষ টাকা লাগবে, আপনি তো ১ লক্ষ টাকা বেশি দিয়েছেন। সমস্যা নেই, রেখে দাও, কাজে লাগবে। হৃদয় আর কোনো জবাব দিল না। হৃদয় আরিফুলের বাড়ি থেকে বের হয়ে এলো নিজের বাড়িতে যাওয়ার জন্য। হৃদয়ের চোখের সামনে বারবার আরিশার চেহারা ভেসে উঠছে। আরিশার সাথে হাত মেলানোর ব্যাপারটি বারবার মনে হচ্ছে। একটা মেয়ের সাথে হাত মেলানোর অনুভূতি যে এতটা সুন্দর হতে পারে তা হৃদয় কখনো কল্পনাও করেনি। যতক্ষণ আরিশা হৃদয়ের হাত ধরে ছিল ততক্ষণ মনে হচ্ছিল কোনো উষ্ণ মাখনের সাথে ওর হাত লেগে আছে। ব্যাপারটি মনে হতেই হৃদয়ের হাসি পেল। আরিশার হাসি, তার কথা বলার ধরন, সবকিছুতে যেন একটা অজানা রহস্য মিশে আছে। আবার তার ব্যাপারে এত কিছু শোনার পর একটা অস্ফুট স্বরে হৃদয়ের মুখ থেকে বেরিয়ে এলো, সত্যি তুমি এক রহস্যময়ী নারী।